নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দত্তা। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ ৪র্থ পর্ব। আমি আলো দিতে বলে আসি বলিয়া দ্রুতপদে উঠিয়া দ্বারের পর্দা সরাইয়া অকস্মাৎ যেন ভূত দেখিয়া থামিয়া গেল। সম্মুখেই বসিবার ঘরের দুটা চৌকি দখল করিয়া পিতা পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী বসিয়া আছেন। বিলাসের মুখের উপর কে যেন এক ছোপ কালি মাখাইয়া দিয়েছে। বিজয় আপনাকে সংবরণ করিয়া লইয়া অগ্রসর হইয়া জিজ্ঞাসা করিল, আপনি কখন এলেন কাকাবাবু? আমাকে ডাকেননি কেন? রাসবিহারী শুষ্ক হাস্য করিয়া কহিলেন, প্রায় আধ ঘন্টা এসেছি মা। তুমি ও ঘরে কথায় বার্তায় ব্যস্ত আছো বলে আর ডাকি। প্রায় আধ ঘন্টা এসেছি মা। ওই বুঝি জগদীশের ছেলে? কি চায় ও? পাশের ঘর পর্যন্ত শব্দ না পৌঁছায় বিজয় এমনি মৃদুস্বরে বলিল, একটা মাইক্রোস্কোপ বিক্রি করে উনি এখান থেকে যেতে চান, তাই দেখাচ্ছিলেন। বিলাস ঠিক যেন গর্জন করিয়া উঠিল, মাইক্রোস্কোপ? ঠকাবার জায়গা পেলে না ও? রাসবিহারী মৃদু ভৎসনার ভাবে ছেলেকে বলিলেন, ও কথা কেন? তার উদ্দেশ্য আমরা জানি না, ভালোও তো হতে পারে। বিজয়ের মুখের প্রতি চাহিয়া ঈষৎ হাস্যের সহিত ঘাড় নাড়িয়ে কহিলেন, যা জানি নে সে সম্বন্ধে মতামত প্রকাশ করা আমি উচিত মনে করি নে। তার উদ্দেশ্য মন্দ নাও হতে পারে। কি বলো মা? বলিয়া একটু থামিয়া নিজেই পুনরায় কহিলেন, অবশ্য জোর করে কিছুই বলা যায় না, সেও ঠিক। তা সে যাই হোক গে, ওতে আমাদের আবশ্যক কি? দূরবীন হলেও না হয় কখনো কালে ভদ্রে দূরে টুরে দেখতে কাজে লাগতেও পারে। ওকে কালীপদ, ও ঘরে আলো দিতে যাচ্ছিস? অমনি বাবুটিকে বলে দিস আমরা কিনতে পারবো না, তিনি যেতে পারেন। বিজয় ভয়ে ভয়ে বলিল, তাকে বলেছি আমি নেব। রাসবিহারী কিছু আশ্চর্য হইয়া কহিলেন, নেবে কেন? তাতে প্রয়োজন কি? তাতে প্রয়োজন কি মা? বিজয় মৌন হইয়া রহিল। রাসবিহারী জিজ্ঞাসা করিলেন, উনি কত দাম চান? 200 টাকা। রাসবিহারী 2 ভ্রু প্রসারিত করিয়া কহিলেন, 200 টাকা চায়? বিলাস তাহলে নেহাত। কি বলো বিলাস? কলেজে তোমার FA ক্লাস কেমিস্ট্রিতে তো এসব অনেক ঘাঁটাঘাঁটি করেছ। 200 টাকা একটা মাইক্রোস্কোপের দাম। কালীপদ, যা ওকে যেতে বলে দে, এসব ফোন দিয়ে এখানে খাটবে না। কিন্তু যাহাকে বলিতে হইবে সে যে নিজের কানেই সমস্ত শুনিতেছে, তাহাতে লেশমাত্র সন্দেহ নাই। কালীপদ যাইবার উপক্রম করিতেছে দেখি বিজয়া তাহাকে শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বলিয়ে দিল, তুমি শুধু আলো দিয়ে এসো গে, যা বলবার আমি নিজেই বলবো। বিলাস লেস করিয়া তাহার পিতাকে কহিল, কেন বাবা, তুমি মিথ্যে অপমান হতে গেলে? ওর হয়তো এখনো কিছু দেখিয়ে নিতে বাকি আছে। রাসবিহারী কথা কহিলেন না, কিন্তু ক্রোধে বিজয়ের মুখ রাঙা হইয়া উঠিল। বিলাস তাহা লক্ষ্য করিয়াও বলিয়া ফেলিল, আমরাও অনেক রকম মাইক্রোস্কোপ দেখেছি বাবা, কিন্তু হো হো করে হাসবার বিষয় কখনো কোনোটার মধ্যে পাইনি। কাল খাওয়ানোর কথাও সে জানিতে পারিয়াছিল, আজ উচ্চ হাস্য সে সকর্ণে শুনিয়াছিল।
বিজয়ের আজিকার বেশভূষার পারিপাট্য তাহার দৃষ্টি এড়ায় নাই। ঈর্ষার বিষে সে এমনি জ্বলিয়া মরিতেছিল যে তাহার আর দিক বিদিক জ্ঞান ছিল না। বিজয় তাহার দিকে সম্পূর্ণ পিছন ফিরিয়ে রাসবিহারীকে কহিল, আমার সঙ্গে কি আপনার কোনো বিশেষ কথা আছে কাকাবাবু? রাসবিহারী অলক্ষ্যে পুত্রের প্রতি একটা ক্রুদ্ধ কটাক্ষ হানিয়ে স্নিগ্ধ কণ্ঠে বিজয়াকে কহিলেন, কথা আছে বই কি মা, কিন্তু তার জন্যে তাড়াতাড়ি কি? একটু থামিয়া কহিলেন, আর ভেবে দেখলাম ওকে কথা যখন দিয়েছ তখন যাই হোক সেটা নিতে হবে বই কি। 200 টাকা বেশি না কথাটার দাম বেশি? তা না হয় ওকে কাল একবার এসে টাকাটা নিয়ে যেতে বলে দিক না মা। বিজয় এ প্রশ্নের জবাব না দিয়ে জিজ্ঞাসা করিল, আপনার সঙ্গে কি কাল কথা হতে পারে না কাকাবাবু? রাসবিহারী একটু বিস্মিত হইয়া বলিলেন, কেন মা? বিজয় মুহূর্তকাল স্থির থাকিয়া দ্বিধা সংকোচ সবলে বর্জন করিয়া কহিল, ওর রাত হয়ে যাচ্ছে, আবার অনেক দূর যেতে হবে, ওর সঙ্গে আমার কিছু আলোচনা করবার আছে। তাহার এই স্পর্ধিত প্রকাশ্যতায় বৃদ্ধ মনে মনে স্তম্ভিত হইয়া গেলেও বাহিরে তাহার লেশমাত্র প্রকাশ পাইতে দিলেন না। চাহিয়া দেখিলেন পুত্রের ক্ষুদ্র ক্ষুদ্র চক্ষু দুটি অন্ধকারে হিংস্র শাবকের মতো ঝকঝক করিতেছে এবং কি একটা সে বলিবার চেষ্টায় যেন যুদ্ধ করিতেছে। ধূর্ত রাসবিহারী অবস্থাটা চক্ষের নিমেষে বুঝিয়া লইয়া তাহাকে কটাক্ষে নিবারণ করিয়া প্রফুল্ল হাসি মুখে কহিলেন, বেশ তো মা, আমি কাল সকালেই আবার আসব। বিলাস, অন্ধকার হয়ে আসছে বাবা, চলো আমরা যাই বলিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং ছেলের বাহুতে একটু মৃদু আকর্ষণ করিয়ে দিয়ে তাহার অবরুদ্ধ দুর্দাম ক্রোধ ফাটিয়া বাহির হইবার পূর্বেই সঙ্গে করিয়া বাহির হইয়া গেলেন। বিজয়া সেই অবধি বিলাসের প্রতি একেবারেই চাহে নাই। সুতরাং তাহার মুখের ভাব ও চোখের চাহনি সচক্ষে দেখিতে না পাইলেও মনে মনে সমস্ত অনুভব করিয়া অনেকক্ষণ পর্যন্ত কাঠের মতো দাঁড়াইয়া রহিল। কালীপদ এ ঘরে বাতি দিতে আসিয়া কহিল, ও ঘরে আলো দিয়ে এসেছি মা। আচ্ছা বলিয়া বিজয়া নিজেকে সংযত করিয়া পরক্ষণে দ্বারের পর্দা সরাইয়া ধীরে ধীরে এ ঘরে আসিয়া উপস্থিত হইল। নরেন ঘাড় হেঁট করিয়া কি ভাবিতেছিল, উঠিয়া দাঁড়াইল। তাহার নিঃশ্বাস চাপিবার ব্যর্থ চেষ্টাও বিজয়ের কাছে ধরা পড়িল। একটুখানি চুপ করিয়া নরেন দুঃখের সহিত কহিল, এটা আমি সঙ্গে নিয়েই যাচ্ছি, কিন্তু আজকের দিনটা আপনার বড় খারাপ গেল। কি জানি কার মুখ দেখে সকালে উঠেছিলেন। আপনাকে অনেক অপ্রিয় কথা আমিও বলেছি, ওরাও বলে গেলেন। বিজয়ের মনের ভিতরটা তখনও জ্বালা করিতেছিল। সে মুখ তুলিয়া চাহিতেই তাহার অন্তরের দাহ চক্ষে দীপ্ত হইয়া উঠিল। অবিচলিত কণ্ঠে কহিল, তার মুখ দেখেই আমার যেন রোজ ঘুম ভাঙে। আপনি সমস্ত কথা নিজের কানে শুনেছেন বলেই বলছি যে আপনার সম্বন্ধে তাঁরা যেসব অসম্মানের কথা বলেছেন সে তাদের অনধিকার চর্চা। কাল তাদের আমি তা বুঝিয়ে দেব। অতিথির অসম্মান যে তাহার কিরূপ লাগিয়েছে নরেন তাহা বুঝিয়েছিল, কিন্তু শান্ত সহজভাবে কহিল, আবশ্যক কি? এসব জিনিসের ধারণা নেই বলেই তাদের সন্দেহ হয়েছে, নইলে আমাকে অপমান করায় তাদের কোনো লাভ নেই। আপনার নিজেরও তো প্রথমে নানা কারণে সন্দেহ হয়েছিল, সে কি অসম্মান করার জন্যে? তারা আপনার আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, আমার জন্যে তাদের ক্ষুণ্ণ করবেন না। কিন্তু রাত হয়ে যাচ্ছে,
আমি যাই। কাল কি পরশু একবার আসতে পারবেন? কাল কি পরশু, কিন্তু আর তো সময় হবে না। কাল আমি যাচ্ছি। অবশ্য কালই চলে যাওয়া হবে না, কলকাতায় কয়েকদিন থাকতে হবে। কিন্তু আর দেখা করবার। বিজয়ের দুই চক্ষু জলে ভরিয়া গেল। সে না পারিল মুখ তুলিতে, না পারিল কথা কহিতে। নরেন আপনি একটু হাসিয়ে ফেলিয়া বলিল, আপনি নিজে এত হাসাতে পারেন, আর আপনারই এত সামান্য কথায় এমন রাগ হয়। আমি বরঞ্চ একবার রেগে আপনাকে মোটা বুদ্ধি প্রভৃতি কত কি বলে ফেলেছি, কিন্তু তাতে তো রাগ করেননি, বরঞ্চ মুখ টিপে হাসছিলেন দেখে আমার আরো রাগ হচ্ছিল। কিন্তু আপনাকে আমার সর্বদা মনে পড়বে, আপনি ভারী হাসাতে পারেন। ক্ষান্ত বর্ষণ বৃষ্টির জল দমকা হাওয়ায় যেমন করিয়া পাতা হইতে ঝরিয়া পড়ে, তেমনি শেষ কথাটায় কয়েক ফোঁটা চোখের জল বিজয়ের চোখ দিয়ে টপ টপ করিয়া মাটির উপর ঝরিয়া পড়িল। কিন্তু পাছে হাত তুলিয়া মুছিতে গেলে অপরের দৃষ্টি আকৃষ্ট হয়। এই ভয়ে সে নিঃশব্দে নত মুখে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। নরেন বলিতে লাগিল, এটা নিতে পারলেন না বলে আপনি দুঃখিত। বলিয়ে সহসা কথার মাঝখানে থামিয়া গিয়া এই কাণ্ডজ্ঞানহীন বর্জিত বৈজ্ঞানিক চক্ষের নিমিষে এক ভীষণ কাণ্ড করিয়া বসিল। অকস্মাৎ হাত বাড়াইয়া বিজয়ের চিবুক তুলিয়া ধরিয়া সবিস্ময়ে বলিয়া উঠিল, এ কি, আপনি কাঁদছেন? বিদ্যুৎ বেগে বিজয়ের দুই পা পিছাইয়া গিয়া চোখ মুছিয়া ফেলিল। নরেন হতবুদ্ধি হইয়া শুধু জিজ্ঞাসা করিল, কি হলো, কি হলো? এ সকল ব্যাপার সে বেচারার বুদ্ধির অতীত। সে জীবাণুদের চিনে, তাহাদের নাম ধাম জ্ঞাতি গোত্রের কোনো খবর তাহার অপরিজ্ঞাত নয়। তাহাদের কার্যকলাপ রীতিনীতি সম্বন্ধে কখনো তাহার এক বিন্দু ভুল হয় না। তাহাদের আচার ব্যবহারের সমস্ত হিসাব তাহার নখাগ্রে। কিন্তু এ কি, যাহাকে নির্বোধ বলিয়া গালি দিলে লুকাইয়া হাসে এবং শ্রদ্ধায় কৃতজ্ঞতায় তদ্গত হইয়া প্রশংসা করিলে কাঁদিয়া ভাসাইয়া দেয়, এমন অদ্ভুত প্রকৃতির জীবকে লইয়া সংসারে জ্ঞানী লোকের সহজ কারবার চলে কি করিয়া? সে খানিকক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া আস্তে আস্তে ব্যাগটা হাতে তুলিয়া লইতেই বিজয়া রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, ওটা আমার, আপনি রেখে দিন, ওটা আমার। বলিয়া কান্নার চাপিতে না পারিয়া দ্রুত পদে ঘর ছাড়িয়া চলিয়া গেল। সেটা নামাইয়া রাখিয়া নরেন হতবুদ্ধির মতো মিনিট দুই তিন দাঁড়াইয়া থাকি বাহিরে আসিয়া দেখিল কেহ কোথাও নাই। আরও মিনিট খানিক চুপ করিয়া অপেক্ষা করিয়া অবশেষে শূন্য হাতে অন্ধকার পথ ধরিয়া প্রস্থান করিল। বিজয় ফিরিয়া আসিয়া দেখিল ব্যাগ আছে, মালিক নাই। সে টাকা আনিতে নিজের ঘরে গিয়াছিল, কিন্তু বিছানায় মুখ গুঁজিয়া কান্না সামলাইতে যে এতক্ষণ গেছে তাহার হুঁশ ছিল না। ডাক শুনিয়া কালীপদ বাহিরে আসিল। প্রশ্ন শুনিয়া সে মুখে মুখে সাংসারিক কাজের বিরাট ফর্দ দাখিল করিয়া দিল। সে ভিতরে ছিল, জানে না বাবু কখন চলিয়া গিয়েছে। দারুণ কানাই সিং আসিয়া বলিল, সে অহরর ডাল নামাইয়া চাপাতি গড়িতেছিল। কোন ফুরসতে যে বাবু চুপসে বাহির হইয়া গেছেন তাহার মালুম নাই। বিলাসবিহারীর প্রচণ্ড কীর্তি, পল্লীগ্রামে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার শুভ দিন আসন্ন হইয়া আসিল। একে একে অতিথিগণের সমাগম ঘটিতে লাগিল। শুধু কলিকাতার নয়, আশপাশ হইতেও দুই চারিজন সস্ত্রীক আসিয়া উপস্থিত হইলেন। কাল সেই শুভ দিন। আজ সন্ধ্যায় রাসবিহারী তাহার আবাস ভবনে একটি প্রীতিভোজের আয়োজন করিয়াছিলেন।
সংসারে স্বার্থহানির আশঙ্কা কোনো বিষয় লোককে যে কিরূপ কুশাগ্র বুদ্ধি ও দূরদর্শী করিয়া তুলে তাহা নিম্নলিখিত ঘটনা হইতে বুঝা যাইবে। সমবেত নিমন্ত্রিত গণের মাঝখানে বসিয়া বৃদ্ধ রাসবিহারী তাহার পাকা দাড়িতে হাত বুলাইয়া অর্ধমূর্তিত নেত্রে তাহার আবাল্য সহিত পরলোকগত বনমালীর উল্লেখ করিয়া গম্ভীর কণ্ঠে বলিতে লাগিলেন। ভগবান তাকে অসময়ে আহ্বান করে নিলেন। তার মঙ্গল ইচ্ছার বিরুদ্ধে আমার এতটুকু নালিশ নেই, কিন্তু সে যে আমাকে কি করে রেখে গেছে আমার বাইরে দেখে সে আপনারা অনুমান করতেও পারবেন না। যদিচ আমাদের সাক্ষাতের দিন প্রতিদিন নিকটবর্তী হয়ে আসছে, সে আভাস আমি প্রতি মুহূর্তেই পাই, তবুও সেই একমাত্র ও অদ্বিতীয় নিরাকার ব্রহ্মের শ্রীচরণে এই প্রার্থনা করি, তিনি তার অসীম করুণায় সেই দিনটিকে যেন আরও সন্নিকটবর্তী করে দেন। এই বলিয়া তিনি জামার হাতায় চোখের কোণটা মুছিয়ে ফেলিলেন। অতঃপর কিছুক্ষণ আত্মসমাহিতভাবে মৌন থাকিয়া পুনরায় অপেক্ষাকৃত প্রফুল্ল কণ্ঠে কথা কহিতে লাগিলেন। তাহাদের বাল্যের খেলাধুলা, কিশোর বয়সের পড়াশোনা, তারপর যৌবনে সত্য ধর্ম গ্রহণের ইতিহাস বিবৃত করিয়া কহিলেন। কিন্তু বনমালীর কোমল হৃদয়ে গ্রামের অত্যাচার সহ্য হল না। তিনি কলিকাতায় চলে গেলেন। কিন্তু আমি সমস্ত নির্যাতন সহ্য করে গ্রামে থাকতেই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। উফ, সে কি নির্যাতন! তথাপি মনে মনে বললাম, সত্যের জয় হবেই, তার মহিমায় একদিন জয়ী হবই। সেই শুভ দিন আজ সমাগত। তাই এখানে এতকাল পরে আপনাদের পদধূলি পড়ল। বনমালী আমাদের মধ্যে আজ নেই। দুদিন পূর্বেই তিনি চলে গেছেন, কিন্তু আমি চোখ বুঝলেই দেখতে পাই ওই তিনি উপর থেকে আনন্দে মৃদু মৃদু হাস্য করছেন। এই বলিয়া তিনি পুনরায় মুদিত নেত্রে স্থির হইলেন। উপস্থিত সকলের মনই উত্তেজিত হইয়া উঠিল। বিজয়ের দুচক্ষে অশ্রু টলটল করিতে লাগিল। রাসবিহারী চক্ষু মেলিয়া সহসা দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া বলিয়া উঠিলেন, ওই তার একমাত্র কন্যা বিজয়া। পিতার সর্বগুণের অধিকারিণী, কিন্তু কর্তব্যে কঠোর, সত্যে নির্ভীক, স্থির। আর ওই আমার পুত্র বিলাস বিহারী, এমনি অটল, এমনি দৃঢ় চিত্ত। এরা বাহিরে এখন আলাদা হলেও অন্তরে, হ্যাঁ, আরেকটি শুভ দিন আসন্ন হয়ে আসছে, যেদিন আবার আপনাদের পদধূলির কল্যাণে এদের সম্মিলিত নবীন জীবন ধন্য হবে। একটি অস্ফুট মধুর কলরবে সমস্ত সভাটি মুখরিত হইয়া উঠিল। যে মহিলাটি পাশে বসিয়েছিলেন তিনি বিজয়ের হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া একটু চাপ দিলেন। রাসবিহারী একটি গভীর দীর্ঘশ্বাস মোচন করিয়া বলিলেন, ওই তার একমাত্র সন্তান। এটি তার চোখে দেখে যাবার বড় স্বাদ ছিল, কিন্তু সমস্ত অপরাধ আমার। আজ আপনাদের সকলের কাছে মুক্ত কণ্ঠে স্বীকার করছি, এর জন্যে দায়ী আমি একা। পদ্মপত্রের শিশির বিন্দুর মতো যে মানব জীবন, এ শুধু আমরা মুখেই বলি, কিন্তু কাজে তো করি না। সে যে এত শীঘ্র যেতে পারে সে খেয়াল তো করলাম না। এই বলিয়া তিনি ক্ষণকালের নিমিত্ত নীরব হইলেন। তাহার অনুতাপবিদ্ধ অন্তরের ছবি উজ্জ্বল দীপালোকে মুখের উপর ফুটিয়া উঠিল। পুনরায় একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া শান্ত গম্ভীর স্বরে বলিলেন, কিন্তু এবার আমার চৈতন্য হয়েছে, তাই নিজের শরীরের দিকে চেয়ে এই আগামী ফাল্গুনের বেশি আর আমার বিলম্ব করবার সাহস হয় না। কি জানি পাছে আমিও না দেখে যেতে পারি। আবার একটা অব্যক্ত ধ্বনি উত্থিত হইল। রাসবিহারী দক্ষিণে ও বামে দৃষ্টিপাত করিয়া
বিজয়াকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন, বনমালী তার যথাসর্বস্বের সঙ্গে মেয়েকেও যেমন আমার হাতে দিয়ে গেছেন, আমিও তেমনি ধর্মের দিকে দৃষ্টি রেখে আমার কর্তব্য সমাপন করে যাব। ওরাও তেমনি আপনাদের আশীর্বাদে দীর্ঘ জীবন লাভ করে সত্যকে আশ্রয় করে কর্তব্য করুন। যেখান থেকে ওদের পিতাকে নির্বাসিত করা হয়েছিল সেইখানে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে সত্য ধর্ম প্রচার করুন, এই আমার একমাত্র প্রার্থনা। বৃদ্ধ আচার্য দয়ালচন্দ্র ধারা মহাশয় ইহার উপর আশীর্বাদ বর্ষণ করিলেন। রাসবিহারী তখন বিজয়াকে আহ্বান করিয়া বলিলেন, মা, তোমার বাবা নেই, তোমার জননী সাধ্বী সতী বহু পূর্বেই স্বর্গারোহণ করেছেন, নইলে এ কথা আজ আমার তোমাকে জিজ্ঞাসা করতে হতো না। লজ্জা করো না মা, বলো আজ এখানেই আমাদের এই পূজনীয় অতিথিগণকে আগামী ফাল্গুন মাসেই আবার একবার পদধূলি দেবার জন্য আমন্ত্রণ করে রাখি। বিজয়া কথা কহিবে কি, ক্ষোভে বিরক্তিতে ভয়ে তাহার কণ্ঠ রোধ হইয়া গেল। সে অধবদনে নিঃশব্দে বসিয়া রহিল। রাসবিহারী ক্ষণকাল মাত্র অপেক্ষা করিয়ে মৃদু হাসিয়া কহিলেন, দীর্ঘজীবী হও মা, তোমাকে কিছুই বলতে হবে না, আমরা সমস্ত বুঝেছি। তাহার পরে দাঁড়াইয়া উঠিয়া দুই হাত যুক্ত করিয়া বলিলেন, আমি আগামী ফাল্গুনে আরেকবার আপনাদের পদধূলির ভিক্ষা জানাচ্ছি। সকলেই বারবার করিয়া তাদের সম্মতি জানাইতে লাগিলেন। বিজয় আর সহ্য করিতে না পারিয়া অস্ফুট স্বরে বলিয়া উঠিল, বাবার মৃত্যুর 1 বৎসরের মধ্যে প্রবল বাষ্পোচ্ছ্বাসে কথা সে শেষ করিতেও পারিল না। রাসবিহারী চক্ষের পলকে ব্যাপারটা অনুভব করিয়া গভীর অনুতাপের সহিত তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, ঠিক তো মা, ঠিক তো, এ যে আমার স্মরণ ছিল না, কিন্তু তুমি আমার মা কিনা, তাই এ বুড়ো ছেলের ভুল ধরে দিলে। বিজয় নীরবে আঁচলে চোখ মুছিল। রাসবিহারী ইহাও লক্ষ্য করিলেন। নিঃশ্বাস ফেলিয়া আর্দ্র স্বরে বলিলেন, সকলই তাঁর ইচ্ছা। একটু পরে কহিলেন, তাই হবে মা, তাই হবে, কিন্তু তারও তো আর বিলম্ব নেই। সকলের দিকে চাহিয়া কহিলেন, বেশ, আগামী বৈশাখেই শুভ কার্য সম্পন্ন হবে। আপনাদের কাছে এই আমাদের পাকা কথা হয়ে রইল। বিলাস বিহারী বাবা, রাত্রি হয়ে যাচ্ছে, কাল প্রভাত থেকে তো কাজের অন্ত থাকবে না। আমাদের আহারের আয়োজনটা না না, চাকরদের উপর আর নির্ভর করা নয়, তুমি নিজে যাও। চলো, আমিও যাচ্ছি। তাহলে আপনাদের অনুমতি হলে আমি একবার। বলিতে বলিতে তিনি পুত্রের পিছনে পিছনে অন্দরের দিকে প্রস্থান করিলেন। যথাসময়ে প্রীতি ভোজনের কার্য সমাধা হইয়া গেল। আয়োজন প্রচুর হইয়াছিল, কোথাও কোনো অংশে ত্রুটি পড়িল না। রাত্রি প্রায় 12টা বাজে। একটা থামের আড়ালে অন্ধকারে একাকী দাঁড়াইয়া বিজয় পালকির জন্য অপেক্ষা করিতেছিল। রাসবিহারী তাহাকে যেন হঠাৎ আবিষ্কার করিয়া একেবারে চমকিয়া গেলেন। এখানে একলা দাঁড়িয়ে কেন মা? এসো এসো, ঘরে বসবে, এসো। বিজয় ঘাড় নাড়িয়া বলিল, না কাকাবাবু, আমি বেশ দাঁড়িয়ে আছি। কিন্তু ঠান্ডা লাগবে যে মা। না, লাগবে না। রাসবিহারী তখন পাশে দাঁড়াইয়া ঘরের লক্ষ্মী প্রভৃতি বলিয়া আরেক দফা আশীর্বাদ করিতে লাগিলেন। বিজয়া পাথরের মূর্তির মতো নির্বাক হইয়া এই সমস্ত স্নেহের অভিনয় সহ্য করিতে লাগিল। অকস্মাৎ তাহার একটা কথা মনে পড়িয়া গেল। বলিলেন, তোমাকে সে কথাটা বলতে একেবারেই ভুলে গিয়েছিলাম মা। সেই মাইক্রোস্কোপের দামটা তাকে আমি দিয়ে দিয়েছি। 8-10 দিন হইয়া গেল, নরেন্দ্র সেই যে সেটা রাখিয়া গেছে আর আসে নাই।
এই কয়টা দিন যে বিজয়ের কি করিয়া কাটিয়েছে তাহা শুধু সেই জানে। তাহার পিসির বাড়ির দূরত্বটাই সে জানিয়া লইয়াছিল, কিন্তু সে যে কোথায় কোন গ্রামে তাহা জিজ্ঞাসা করে নাই। এই ভুলটা তাহাকে প্রতি মুহূর্তে তপ্ত শেলে বিধিয়া গেছে, কিন্তু কোনো উপায় খুঁজিয়ে পায় নাই। এখন রাসবিহারীর কথায় সে চকিত হইয়া বলিল, কখন দিলেন? রাসবিহারী একটু চিন্তা করিয়া বলিলেন, কি জানি তার পরের দিনেই হবে বুঝি। শুনলাম তুমি সেটা কিনবে বলেই রেখেছ। কথা যখন কথা দেওয়া হয়েছে তখন ঠকাই হোক আর যাই হোক, টাকা দেওয়াও হয়েছে। এই তো আমি সারা জীবন বুঝে এসেছি মা। দেখলাম সে বেচারার ভারী দরকার, টাকাটা হাতে পেলেই চলে যায়, গিয়ে যা হোক কিছু করবার চেষ্টা করে। হাজার হোক, সেও তো এক বন্ধুরই ছেলে। দেখলাম চলে যাবার জন্যে ভারী ব্যস্ত, পেলেই চলে যায়। আর তোমার দেওয়া আমার দেওয়া, তাই তখনই দিয়ে দিলাম। তার ধর্ম তার কাছে। 10 টাকা বেশি নিয়ে থাকে নিক, 10 টাকা বেশি নিয়ে থাকে নিক। বিজয়ের মুখের ভিতর জিভটা যেন আড়ষ্ট হইয়া গেল, কিছুতেই যেন তার কথা ফুটিবে না এমনি মনে হইল। কিছুক্ষণ প্রবল চেষ্টায় বলিয়া ফেলিল, কোথায় তাকে টাকা দিলেন? রাসবিহারী কেমন করিয়া জানি না প্রশ্নটাকে সম্পূর্ণ অন্য বুঝিয়ে চমকাইয়া উঠিয়া কহিলেন, না বলো কি, টাকাটা 2 বার করে নিলে নাকি? কিন্তু কই, সেরকম তো তার মুখ দেখে মনে হলো না। আর কাকেই বা দোষ দেব? এমনি করে লোকের কথায় বিশ্বাস করে ঠকতেই তো দাড়ি পাকিয়ে দিলাম। না হয় আর 200 গেল, তা সে টাকাটা আমিই দেব। চিরকাল এইরকম দণ্ড বইতে কাঁধে কড়া পড়ে গেছে মা, আর লাগে না। যাক, সে আমি। বিজয় আর কিছুতেই সহিতে না পারিয়া রুক্ষস্বরে বলিয়া উঠিল, কেন আপনি মিথ্যে ভয় করছেন কাকাবাবু? 2 বার করে টাকা নেবার লোক তিনি নন, না খেতে পেয়ে মরবার সময় পর্যন্ত নন। কিন্তু কোথায় দেখা হলো, কবে টাকা দিলেন? রাসবিহারী অত্যন্ত আশ্বস্ত হইয়া নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, যাক, বাঁচা গেল। টাকাটাও তো কম নয়, 200। যাবার জন্য ব্যস্ত। হঠাৎ দেখা হতেই কে দাঁড়িয়ে? বিলাস। পালকির কি হলো বলো দেখি? ঠান্ডা লেগে যাচ্ছে যে কাজটা আমি নিজে না দেখব তাই কি হবে না? বলিয়া অত্যন্ত রাগ করিয়া তিনি ওধারের একটা থামকে বিলাস কল্পনা করিয়া অকস্মাৎ দ্রুত বেগে সেই দিকে ধাবিত হইলেন। এমন একদিন ছিল যখন বিলাসের হাতে আত্মসমর্পণ করা বিজয়ার পক্ষে কিছুমাত্র কঠিন ছিল না। কিন্তু আজ শুধু বিলাস নয়, শুধু বিলাস কেন, এত বড় পৃথিবীর এত কোটি লোকের মধ্যে কেবল একটি মাত্র লোক ছাড়া আর কেহ তাহাকে স্পর্শ করিয়াছে ভাবিলেও তাহার সর্বাঙ্গ ঘৃণায়, লজ্জায় এবং কি একটা গভীর পাপের ভয় ত্রস্ত সশঙ্কিত হইয়া ওঠে। এই জিনিসটাকেই সে রাসবিহারীর নিমন্ত্রণ সারিয়া পালকিতে উঠিয়া পর্যন্ত নানা দিক দিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করিতে বাটি আসিতেছিল। তাহার সম্বন্ধে তাহার পিতার মনোভাব ঠিক কি ছিল তাহা জানিয়া লইবার যথেষ্ট সুযোগ ঘটে নাই। কিন্তু তাহার মৃত্যুর পরে তাহার নিজের ভবিষ্যৎ জীবনের ধারণাটা যে বিলাস বিহারীর সহিত সম্মিলিত হইয়া প্রবাহিত হইবে তাহা স্থির হইয়া গিয়েছিল। কোনো মতেই যে ইহার ব্যাঘাত ঘটিতে পারে এ সম্ভাবনা কোনো দিন তাহার মনে উদয় হয় নাই। অথচ এই যে একটা অনাসক্ত উদাসীন লোক আকাশের কোনো এক অদৃশ্য প্রান্ত হইতে সহসা ধূমকেতুর মতো উঠিয়া আসিল এবং এক নিমেষে তাহার বিশাল পুচ্ছের প্রচণ্ড তাড়নায়
সমস্ত লণ্ডভণ্ড বিপর্যস্ত করিয়ে দিয়ে, তাহার সুনির্দিষ্ট পথের রেখাটা পর্যন্ত বিলুপ্ত করিয়ে দিয়ে কোথায় যে নিজে সরিয়ে গেল, চিহ্ন পর্যন্ত রাখিয়া গেল না। ইহা সত্য কিংবা নিছক স্বপ্ন, ইহাই বিজয়া তাহার সমস্ত আত্মাকে জাগ্রত করিয়া আজ ভাবিতেছিল। যদি স্বপ্ন হয়, সে মোহ কেমন করিয়া কতদিনে কাটিবে? আর যদি সত্য হয়, তবে তাহাই বা জীবনে কি করিয়া সার্থক হইবে? ঘরে আসিয়া শয্যায় শুইয়া পড়িল, কিন্তু নিদ্রা তাহার উত্তপ্ত মস্তিষ্কের কাছেও ঘেঁষিল না। আজ যে আশঙ্কাটা তাহার মনে বারবার উঠিতে লাগিল, তাহা এই যে চিন্তা কিছুদিন হইতে তাহার চিত্তকে অহর্নিশ আন্দোলন করিতেছে, তাহাতে সত্য বস্তু কিছু আছে, কিংবা সে শুধুই তাহার আকাশ কুসুমের মালা। এর নিদারুণ সমস্যার গ্রন্থিভেদ করিয়া তাহাকে কে দিবে? তাহার মা নাই, পিতাও পরলোকে, ভাই বোন তো কোনো দিনই ছিল না। আপনার বলিতে একা রাসবিহারী ব্যতীত আর কেহ নাই। তিনিই বন্ধু, তিনিই বান্ধব, তিনি অভিভাবক। অথচ কোন শুভ উদ্দেশ্য সিদ্ধ করিতে যে তিনি এমন তাড়া করিয়া তাহাকে তাহার আজন্ম পরিচিত কলিকাতার সমাজ হইতে বিচ্ছিন্ন করিয়া দেশে আনে ফেলিয়াছেন, সে আজ বিজয়ের কাছে জলের ন্যায় স্বচ্ছ হইয়া গেছে। এই স্বচ্ছতার ভিতর দিয়া যতদূর দৃষ্টি যায়, আজ সমস্তই তাহার চোখে সুস্পষ্ট হইয়া ফুটিয়া উঠিতেছে। বিদেশ যাত্রায় নরেনকে অযাচিত সাহায্য দান, নিজের গৃহেই খাওয়ানোর আয়োজন, সম্মানিত অতিথিদের সম্মুখে এই বিবাহের প্রস্তাব, তাহার সলজ্জ নীরবতার অর্থ মৌন সম্মতি বলিয়া অসংশয়ে প্রচার করা, তাহাকে সকল দিক দিয়া বাঁধিয়ে ফেলিতে এই বৃদ্ধির চেষ্টা পরম্পরার কিছুই আর তাহার কাছে প্রচ্ছন্ন নাই। কিন্তু রহস্য এই যে অত্যাচার উপদ্রবের লেশমাত্র চিহ্ন রাসবিহারীর কোনো কাজে কোথাও বিদ্যমান নাই। অথচ বৃদ্ধের বিনম্র স্নেহ সরস মঙ্গলেচ্ছার অন্তরালে দাঁড়াইয়া কত বড় দুর্নিবার তাড়না যে তাহাকে অহরহ ঠেলিয়া জালের মুখে অগ্রসর করিয়া দিতেছে, উপলব্ধি করার সঙ্গে সঙ্গে নিজের উপায় বিহীনত্বের ছবিটা এমনি সুস্পষ্ট হইয়া দেখা দিল যে একাকী ঘরের মধ্যেও বিজয়া আতঙ্কে শিহরিয়া উঠিল। সমস্ত রাত্রির মধ্যে সে মুহূর্তের জন্য ঘুমাইতে পারিল না। তাহার পরলোকগত পিতাকে বারংবার ডাকিয়া কেবলই কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিল, বাবা, তুমি তো এদের চিনতে পেরেছিলে, তবে কেন আমাকে এমন করে তাদের মুখের মধ্যে সঁপে দিয়ে গেলে? একসময় সে যে নিজেই বিলাসকে পছন্দ করিয়েছিল এবং তাহারই সহিত একযোগে পিতার ইচ্ছার বিরুদ্ধেও নরেনের সর্বনাশ কামনা করিয়াছিল, সেই কামনাই আজ তাহার সমস্ত শুভ ইচ্ছাকে পরাভূত করিয়া জয়লাভ করিতেছে মনে করিয়া তাহার বুক ফাটিতে লাগিল। সে বারবার করিয়া বলিতে লাগিল, স্নেহে অন্ধ হইয়া কেন পিতা এই সর্বনাশের মূল সহস্তে উন্মিলিত করিয়া গেলেন না? কেন তাহারই বুদ্ধি বিবেচনার উপর সমস্ত নির্ভর করিয়া গেলেন? আর তাই যদি গেলেন, তবে কেন তাহার স্বাধীনতার পথ এমন করিয়া সকল দিক দিয়ে রুদ্ধ করিয়া গেলেন? সমস্ত উপাদান সিক্ত করিয়া সে কেবলই ভাবিতে লাগিল, তাহার এই ক্রুদ্ধ অভিমানের নিষ্ফল নালিশ আজ সেই স্বর্গবাসী পিতার কানে কি পৌঁছিতেছে না? আজ প্রতিকারের উপায় কি তাহার হাতে আর এক বিন্দুও নাই? পরদিন পরেশের মায়ের ডাকাডাকিতে যখন ঘুম ভাঙিল, তখন বেলা হইয়াছে। উঠিয়া শুনিল তাহার বাহিরের ঘর নিমন্ত্রিতগণের অভ্যাগমে পরিপূর্ণ হইয়া গেছে, শুধু সেই উপস্থিত নাই। এই ত্রুটি সারিয়া লইতে সে যথাসাধ্য তাড়াতাড়ি করিবে কি? আজিকার সারা দিন ব্যাপী উৎসবের হাঙ্গামা মনে করিতে তাহার ভারী যেন একটা বিতৃষ্ণা জন্মিল। শীতের প্রভাত সূর্যালোক
বাগানের আম গাছের মাথায় মাথায় ভরিয়ে গিয়েছে, এবং তাহারই পাতার ফাঁকে ফাঁকে সম্মুখের মাঠের উপর দিয়ে রাখাল বালকেরা খেলা করিতে করিতে গরু চড়াইতে চলিয়াছে। দেশে আসিয়া পর্যন্ত এই দৃশ্যটি দেখিতে তাহার কোনোদিন ক্লান্তি জন্মে নাই। অনেকদিন অনেক দরকারি কাজ ফেলিয়াও সে বহুক্ষণ পর্যন্ত ইহাদের পানে চাহিয়া বসিয়া থাকিত। কিন্তু আজ সে ভাবিয়াই পাইল না এতদিন কি মাধুর্য ইহাতে ছিল। বরঞ্চ এ যেন একটা অত্যন্ত পুরানো বাসি জিনিসের মতো তাহার কাছে আগাগোড়া বিস্বাদ ঠেকিল। এই দৃশ্য হইতে সে তাহার শ্রান্ত চোখ দুটি ধীরে ধীরে ফিরাইয়া লইতেই দেখিতে পাইল কালীপদ এক এক লাফে তিনটা সিঁড়ি ডিঙাইয়া উপরে উঠিতেছে। চোখাচোখি হইবা মাত্র সে মহা ব্যস্ততার ইঙ্গিত জানাইয়া হাত তুলিয়া বলিয়া উঠিল, মা, শিগগির শিগগির। ছোটবাবু ভয়ানক রেগে উঠেছেন, আজ এত দেরিও করতে আছে। কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ একরাশি বারুদের মধ্যে পড়িয়া যে বিপ্লবের সৃষ্টি করে, বৃত্তির এই সংবাদটাও বিজয়ের দেহ মনে ঠিক তেমনি ভীষণ কাণ্ড বাঁধাইয়া প্রচণ্ড অগ্নিকাণ্ডের ন্যায় প্রজ্বলিত হইয়া উঠিল। কিন্তু হঠাৎ সে কথা কহিতে পারিল না। তাহার দুই প্রদীপ্ত চক্ষু হইতে অসহ্য দাহ ঠিকরিয়া পড়িতে লাগিল। কালীপদ সেই চোখের পানে চাহিয়া ভয়ে জড়সড় হইয়া কি একটা পুনরায় বলিবার চেষ্টা করিতেই বিজয়া আপনাকে সামলাইয়া লইয়া কহিল, তুমি নিচে যাও কালীপদ। বলিয়া নিচের দিকে অঙ্গুলে নির্দেশ করিয়া দেখাইল। এ বাড়িতে ছোটবাবু বলিতে যে বিলাস বিহারীকে এবং বড়বাবু বলিতে তাহার পিতাকে বুঝায়, বিজয়া তাহা জানিত। কিন্তু এই দুটি পিতা পুত্রে এখানে এত বড় হইয়া উঠিয়াছেন যে তাহাদের ক্রোধের গুরুত্ব আজ চাকর বাকরদের কাছে বাড়ির মনিবকে পর্যন্ত অতিক্রম করিয়াছে। এ খবর বিজয়া এই প্রথম পাইল। আজ যে স্পষ্ট দেখিল ইহারই মধ্যে বিলাস এখানকার সত্যকার প্রভু এবং সে নিজে তাহার শাসিত কৃপার পাত্রী। এ তথ্য যে তাহার মনের আগুনে জলধারা সিঞ্চিত করিল না তাহা বলাই বাহুল্য। আধ ঘণ্টা পরে সে যখন হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া প্রস্তুত হইয়া নিচে নামিয়া আসিল, তখন চা খাওয়া চলিতেছিল। উপস্থিত সকলেই প্রায় উঠিয়া দাঁড়াইয়া অভিবাদন করিল এবং তাহার মুখ চোখের শুষ্কতা লক্ষ্য করিয়া অনেকগুলো অস্ফুট কণ্ঠের উদ্বিগ্ন প্রশ্ন ধ্বনিয়া উঠিল। কিন্তু সহসা বিলাস বিহারীর তীব্র কটু কণ্ঠে সমস্ত ডুবিয়া গেল। সে তাহার চায়ের পেয়ালাটা ঠক করিয়া টেবিলের উপর নামাইয়া রাখিয়া বলিয়া উঠিল, ঘুমটা এবেলায় না ভাঙলেই তো চলতো। তোমার ব্যবহারে আমি ক্রমশ ডিসগাস্টেড হয়ে উঠছি। এ কথা না জানি আর আমি পারলাম না। বিরক্তি জানাইবার অধিকার তাহার আছে, একটা কথা বটে, কিন্তু এতগুলি বাহিরের লোকের সমক্ষে ভাবি স্বামীর এই কর্তব্য পরায়ণতার নিরতিশয় অভদ্রতার আকারে সকলকে বিস্মিত এবং ব্যথিত করিল। কিন্তু বিজয়া তাহার প্রতি দিকপাত মাত্র করিল না, যেন কিছুই হয় নাই। এমনিভাবে সে সকলকেই প্রতি নমস্কার করিয়া যেখানে বৃদ্ধ আচার্য দয়ালবাবু বসিয়াছিলেন সেই দিকে অগ্রসর হইয়া গেল। বৃদ্ধ অত্যন্ত কুণ্ঠিত হইয়া উঠিয়াছিলেন। বিজয়া তাহার কাছে গিয়া শান্ত কণ্ঠে কহিল, আপনার চা খাওয়ার কোনো বিঘ্ন হয়নি তো? আমার অপরাধ হয়ে গেছে, আজ সকালে আমি উঠতে পারিনি। বৃদ্ধ দয়াল স্নেহার্ত স্বরে একেবারে মা সম্বোধন করিয়া বলিয়া উঠিলেন, না মা, আমাদের কারো কিছুমাত্র অসুবিধে হয়নি। বিলাসবাবু রাসবিহারীবাবু কোথাও কোনো ত্রুটি ঘটতে দেননি। কিন্তু তোমাকে তো তেমন ভালো দেখাচ্ছে না মা, অসুখ বিসুখ তো কিছু হয়নি?
ইনি সর্বদা কলিকাতায় থাকেন না বলিয়া বিজয়া পূর্ব হইতে ইহাকে চিনিত না। কালো সে ভালো করিয়া ইহাকে লক্ষ্য করিয়া দেখে নাই, কিন্তু আজ ঘরে পা দিয়া দেখিবা মাত্রই এই বৃদ্ধের শান্ত সৌম্য মূর্তি যেন নিতান্ত আপনার জন বলিয়া তাহাকে আকর্ষণ করিল, এবং ইহার স্নিগ্ধ সুকোমল কণ্ঠস্বরে তাহা স্বর্গীয় পিতার কণ্ঠস্বরের আভাস জ্ঞাপন করিল। দয়াল একটা কৌচের উপর বসিয়েছিলেন, পাশে একটু জায়গা ছিল। তিনি সেই স্থানটুকু নির্দেশ করিয়া কহিলেন, দাঁড়িয়ে কেন মা, বসো এইখানে। অসুখ বিসুখ তো কিছু করেনি। বিজয়া পার্শ্বে বসিয়া পড়িল বটে, কিন্তু জবাব দিতে পারিল না। ঘাড় মাকাইয়া আরেক দিকে চাহিয়া রহিল। অশ্রু দমন করা তাহার পক্ষে যে উত্তরোত্তর কঠিন হইয়া উঠিতেছিল। বৃদ্ধ আবার সেই প্রশ্ন করিলেন। প্রত্যুত্তরে এবার বিজয়া মাথা নাড়িয়া কোনো মতে শুধু কহিল, না। এই ধরা গলার সংক্ষিপ্ত উত্তর বৃদ্ধের লক্ষ্য এড়াইল না। তিনি মুহূর্তকালের জন্য মৌন থাকিয়া ব্যাপারটা অনুভব করিয়া মনে মনে শুধু একটু হাসিলেন। যিনি এ বাটির মালিকের জায়গাটি কিছু পূর্বেই দখল করিয়া বসিয়েছেন, তিনি যদি তার ভাবী পত্নী গৃহস্বামিনীকে একটু তিক্ত সম্ভাষণ করিয়া থাকেন, আনাড়িদের কাছে তাহা যত রূঢ়ই থেকুক, যারা যৌবনের ইতিহাসটুকু পড়িয়া শেষ করিয়া দিয়েছেন, তেমন জ্ঞান ও বৃদ্ধ কেহ যদি মনে মনে একটু হাস্যই করেন, তো তাহাকে দোষ দেওয়া যায় না। তখন বৃদ্ধ তাহার পার্শ্বপবিষ্টা এই নবীনা অভিমানীটিকে সুস্থ হইবার সময় দিতে নিজেই ধীরে ধীরে কথা কহিতে লাগিলেন। এত অল্প বয়সে এই সত্য ধর্মের প্রতি তাহাদের অবিচলিত নিষ্ঠা ও প্রীতির অসংখ্য প্রশংসা করিয়া অবশেষে বলিলেন, ভগবানের আশীর্বাদে তোমাদের মহৎ উদ্দেশ্য দিন দিন শ্রীবৃদ্ধি লাভ করুক। কিন্তু মা, যে মন্দির তুমি তোমার গ্রামের মধ্যে প্রতিষ্ঠা করলে, তাকে বজায় রাখতে তোমাদের অনেক পরিশ্রম, অনেক স্বার্থত্যাগের আবশ্যক হবে। আমি নিজেও তো পাড়াগাঁয়েই থাকি। আমি বেশ দেখছি এ ধর্ম এখনো আমাদের পল্লী সমাজের রস নিয়ে যেন বাঁচতেই চায় না। তাই আমার মনে হয়, একে যদি যথার্থই জীবিত রাখতে পারো মা, এদেশে একটা সত্যি বড় সমস্যার মীমাংসা হবে। তোমাদের এই উদ্যমকে আমি যে কি বলে আশীর্বাদ করব, আমি ভেবেই পাইনি। বিজয়ের মুখে আসিয়া পড়িতেছিল। বলে, মন্দির প্রতিষ্ঠায় আমার আর কোনো উৎসাহ নেই। এর লেশমাত্র সার্থকতা আর আমি দেখতে পাইনি। কিন্তু সে কথা চাপিয়ে গিয়ে মৃদুস্বরে শুধু জিজ্ঞাসা করিল, একটা জটিল সমস্যার সমাধান হবে আপনি কেন বলছেন? দয়াল কহিলেন, তা বই কি মা, আমার আন্তরিক বিশ্বাস বাংলার পল্লীর সহস্র কোটি কুসংস্কার থেকে মুক্তি দিতে শুধু আমাদের এই ধর্মই পারে। কিন্তু এও জানি, যার যেখানে স্থান নয়, যার যেখানে প্রয়োজন নেই, সে সেখানে বাঁচে না। কিন্তু চেষ্টায় যত্নে যদি একটিকেও বাঁচাতে পারা যায়, সে কি মস্ত একটা আশা ভরসার আশ্রয় নয়? আমাদের বাঙালি ঘরের দোষ গুণের কথা তুমি নিজেও তো কম জানো না। সেইগুলি সব অন্তরের মধ্যে ভালো করে একটুখানি তলিয়ে ভেবে দেখো দেখি। বিজয় আর প্রশ্ন না করিয়া চুপ করিয়া ভাবিতে লাগিল। স্বদেশের মঙ্গল কামনা তাহার মধ্যে যথার্থই স্বাভাবিক ছিল। আচার্যের শেষ কথাটাই তাহাই আলোড়িত হইয়া উঠিল। এই মন্দিরের প্রতিষ্ঠা সংস্পর্শে একটা মস্ত নামের অন্তরালে থাকিয়া বিলাস তাহার হৃদয়ের অত্যন্ত ব্যথার স্থানটাতেই পুনঃ পুনঃ আঘাত করিতেছিল। সে বেদনায় ছটপট করিতেছিল, অথচ প্রতিঘাত করিবার উপায় ছিল না বলিয়া তাহার সমস্ত চিত্ত সমস্ত ব্যাপারটার বিরুদ্ধেই ক্রোধ ও বিরক্তিতে প্রায় অন্ধ হইয়া উঠিয়াছিল। কিন্তু দয়াল যখন তাহার প্রশান্ত মূর্তি ও স্নিগ্ধ কণ্ঠের আহ্বানে বিলাসের চেষ্টার এই বিশেষ দিকটায়
চোখ মেলিতে তাহাকে অনুরোধ করিলেন, তখন বিজয়া সত্য সত্যই যেন নিজের ভ্রম দেখিতে পাইল। তাহার মনে হইতে লাগিল, বিলাস হয়তো বাস্তবিকই হৃদয়হীন এবং ক্রূর নয়। তাহার কঠোরতা হয়তো প্রবল ধর্মানুরক্তির একটা প্রকাশ মাত্র। মানুষের ইতিহাসে এরূপ দৃষ্টান্তের তো অভাব নাই। তাহার মনে পড়িল, সে কোথায় যেন পড়িয়াছে। সংসারে সকল বড় কার্যই কাহারও না কাহারও ক্ষতিকর হয়। যাহারা এই কার্যভার স্বেচ্ছায় গ্রহণ করেন, তাহারা অনেকের মঙ্গলের জন্য সামান্য ক্ষতিতে ভ্রুক্ষেপ করিবার অবসর পান না। সেই জন্য অনেক স্থলেই তাহারা নির্মম ও নিষ্ঠুরের মতো দেখিতে হন। চিরদিনের শিক্ষা ও সংস্কার বশে ব্রাহ্মধর্মের প্রতি অনুরাগ বিজয়ের কাহারও অপেক্ষা কম ছিল না। সেই ধর্মের বিস্তৃতিতে দেশের এতখানি মঙ্গল নির্ভর করিতেছে শুনিয়ে তাহার উচ্চশিক্ষিত সত্যনিষ্ঠ মন বিলাসকে অন্তরে ক্ষমা না করিয়ে পারিল না। এমনকি সে আপনাকে আপনি বলিতে লাগিল, সংসারে যাহারা বড় কাজ করিতে আসে, তাহাদিগের ব্যবহার আমাদের মতো সাধারণ লোকের সহিত বর্ণে বর্ণে না মিলিলেই তাহাদিগকে দোষী করা অসঙ্গত, এমনকি অন্যায়, এবং অন্যায়কে অন্যায় বুঝিয়ে কোনো কারণেই প্রশ্রয় দিতে পারিব না। বেলা হইতেছিল বলিয়ে সকলেই একে একে উঠিতেছিলেন। বিজয়ও উঠিয়া দাঁড়াইল। রাসবিহারী ছেলেকে একটু আড়ালে ডাকি কি একটা কথা বলিবার পরে বিলাস এই সুযোগটার জন্যেই যেন প্রতীক্ষা করিতেছিল। কাছে আসিয়া বলিল, তোমার কি শরীরটা আজ সকালে ভালো নেই বিজয়া? আধ ঘন্টা পূর্বেও হয়তো বিজয় প্রশ্নটাকে একেবারেই উপেক্ষা করিয়া যা হোক একটা কিছু বলিয়ে চলিয়া যাইত, কিন্তু এখন সে মুখ তুলিয়া চাহিল, সহজভাবে বলিল, না, ভালোই আছি। কাল রাত্রে ঘুম হয়নি বলেই বোধ করি একটু অসুস্থ দেখাচ্ছে। বিলাসের মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। এমন অনেক লোক আছে যাহারা আঘাতের বদলে প্রতিঘাত না করিয়া কিছুতেই থাকিতে পারে না। নিজের সমূহ ক্ষতি বুঝিয়াও আত্মসংবরণ করিতে পারে না। বিলাস তাহাদেরই একজন। তাহার প্রতি বিজয়ের আচরণ প্রতিদিন যতই অপ্রীতিকর হইতেছিল, তাহার নিজের আচরণও ততধিক নিষ্ঠুর হইয়া উঠিতেছিল। এইরূপে ঘাত প্রতিঘাতের আগুন প্রতি মুহূর্তেই যখন মারাত্মক হইয়া দাঁড়াইতেছিল এবং পক্ষকেশ অভিজ্ঞ পিতার পুনঃপুনঃ স্বনির্বন্ধ অনুযোগ, সহিষ্ণুতার পরম লাভ ও চরম সিদ্ধির নিভৃত গভীর উপদেশ অনভিজ্ঞ উদ্ধত পুত্রের কোনো কাজেই লাগিতেছিল না, তখন বিজয়ার মুখের এই একটি মাত্র কোমল বাক্য বিলাসের স্বভাবটাকেই যেন বদলাইয়া দিল। সে স্বাভাবিক কর্কশ কণ্ঠ যতদূর সাধ্য কোমল করিয়া কহিল, তাহলে তুমি এবেলায় রোদে আর বার হও না। সকাল সকাল স্নানাহার সেরে যদি একটু ঘুমোতে পারো সেই চেষ্টা করো। সিজন চেঞ্জের সময়টা ভালো নয়, অসুখ বিসুখ না হয়ে পড়ে। এই বলিয়া মুখের চেহারায় উৎকণ্ঠা প্রকাশ করিয়া বোধ করিবার নিজের ব্যবহারের জন্য একবার ক্ষমা চাহিতেও উদ্যত হইল। কিন্তু এ বস্তুটা তাহার স্বভাবে নাকি একেবারেই নাই। তাই আর কিছু না কহিয়া দ্রুত পদে ভদ্রলোকদিগের অনুসরণ করিয়া বাহির হইয়া গেল। যতদূর দেখা যায় বিজয়া তাহার প্রতি চাহিয়া রহিল। তাহার পরে একটা নিঃশ্বাস ফেলি ধীরে ধীরে তাহার উপরের ঘরে চলিয়া গেল। কিছুকাল অবধি একটা অব্যক্ত পীড়া কাঁটার মতো তাহার মনের মধ্যে খচখচ করিয়া অহরহ বিঁধিতেছিল। আজ তাহার অকস্মাৎ বোধ হইল সেটার যেন খোঁজ পাওয়া যাইতেছে না। সন্ধ্যার পর ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা যথারীতি সম্পন্ন হইয়া গেল। ভিতরের বিশেষ একটা জায়গায় দুখানা ভালো চেয়ার আজ পাশাপাশি রাখা হইয়াছিল। তাহার একটাতে যখন অত্যন্ত সমারোহের সহিত
বিজয়াকে বসানো হইল, তখন পার্শ্বের অন্য আসনটা যে কাহার দ্বারা পূর্ণ হইবার অপেক্ষা করিতেছে তাহা কাহারও বুঝিতে বিলম্ব হইল না। পলকের জন্য বিজয়ের মনের ভিতরটা হুহু করিয়া উঠিল বটে, কিন্তু ক্ষণেক পরে বিলাস আসিয়া যখন তাহার নির্দিষ্ট স্থান অধিকার করিয়া বসিল, তখন সে জ্বালা নিবিতেও তাহার বেশি সময় লাগিল না। পোড়া তুবড়ির খোলাটার ন্যায় তুচ্ছ বস্তুর মতো এই ব্রাহ্ম মন্দির হইতেও পাছে সমারোহ শেষে লোকের দৃষ্টি অবজ্ঞায় অন্যত্র সরিয়ে যায়, এই আশঙ্কায় বিলাসবিহারী উৎসবের জেটটা যেন কিছুতেই আর নিকাশ করিতে চাহিতেছিল না। কিন্তু যাহারা নিমন্ত্রণ লইয়া আসিয়াছিলেন তাহাদের বাড়ি ঘর আছে, কাজকর্ম আছে, পরের খরচে কেবল আনন্দে মাতিয়ে থাকিলেই চলে না। সুতরাং শেষ একদিন তাহাদের করিতেই হইল। সেদিন বৃদ্ধ রাসবিহারী ছোট একটি বক্তৃতা করিয়া শেষের দিকে বলিলেন, যাহার অসীম করুণায় আমরা পৌত্তলিকতার ঘোর অন্ধকার হইতে আলোকে আসিতে পারিয়াছি, সেই একম দ্বিতীয়ম নিরাকার পরম ব্রহ্মের পাদ পদ্মে এই মন্দির যাহারা উৎসর্গ করিয়াছেন তাহাদের কল্যাণ হোক। আমি সর্বান্তকরণে প্রার্থনা করি যে অচির ভবিষ্যতে সেই দুটি নির্মল নবীন জীবন চিরদিনের জন্য সম্মিলিত হইবে। সেই শুভ মুহূর্ত দেখিতে ভগবান যেন আমাদের জীবিত রাখেন। এই বলিয়া সেই দুটি নবীন জীবনের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, মা বিজয়া, বিলাস, তোমরা এদের প্রণাম করো। আপনারাও আমার সন্তানদের আশীর্বাদ করুন। বিজয় ও বিলাস পাশাপাশি মাটিতে মাথা ঠেকাইয়া প্রবীণ ব্রাহ্মদিগের উদ্দেশ্যে প্রণাম করিল। তাহারও অস্ফুট কণ্ঠে ইহাদের আশীর্বাদ করিলেন। তাহার পরে সভা ভঙ্গ হইল। সন্ধ্যার পর বিজয়া যখন বাটিতে আসিয়া পৌঁছিল তখন তাহার মনের মধ্যে কোনো বিরোধ, কোনো চাঞ্চল্য ছিল না। ধর্মের আনন্দে ও উৎসাহে হৃদয় তাহার এমনি পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল যে আপনাকে আপনি কেবলই বলিতে লাগিল, পার্থিব সুখই একমাত্র সুখ নয়, বরঞ্চ ধর্মের জন্য, পরের জন্য সে সুখ বলি দেওয়াই একমাত্র শ্রেয়। নমস্কার, আজ এই পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।